সিনিয়র সচিবের সঙ্গে এক যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে সংবেদনশীল কথোপকথনে সম্প্রতি ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। এই কথোপকথনের অতি সংবেদনশীল কিছু অংশের স্ক্রিনশট এবং দিল্লিতেও দেখলাম এবং আজমির শরীফে দেখেছি বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতারা মিটিং করছে, মাজার জিয়ারত করছে, চা কফি খাচ্ছে, পার্কে একসাথে বসে গল্প করছে, চেয়ার টেবিল পেতে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীদের ছবি টবি দেখলাম। এবং এই ছবিগুলো যারা তুলেছেন, যে সকল বাংলাদেশিরা ওখানে ছিলেন, তারাও সাক্ষাৎকারে বলেছেন তারা দেখেছেন। তো ছবি এবং বক্তব্য দুটো মিলে আমরা ধারণা করতে পারি আগে থেকেই যেহেতু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি গণ অভ্যুত্থানের পরেও বাংলাদেশের রূপরেখা এবং মানুষের চরিত্র যেন এখনো পাল্টেনি, বরং আগের জায়গায় রয়ে গিয়েছেন। প্রতিদিনই কোথায় না কোথায়ও হচ্ছে অবিচার, হচ্ছে দুর্নীতি, চলছে ঘুষের মতো অবিচার কার্যকলাপ। এবার ডিসি নিয়োগ দিতে গিয়ে কোটি কোটি টাকা ঘুষের আবদার এবং বাংলাদেশটিকে আবারও কিভাবে আওয়ামী লীগের হাতে, শেখ হাসিনার হাতে তুলে দেওয়া যায় সে নিয়ে প্রতিদিন দিল্লি কোনো না কোনো প্ল্যান করছে এবং সেই প্ল্যান বাংলাদেশে আরোপ করছে। এতে মানুষ এবং দেশের সম্পদ নষ্ট হচ্ছে। প্রিয় চলুন আমরা দুইটি ভিডিওতে আরো বিস্তারিত জানব। ডিসি নিয়োগ নিয়ে লঙ্কাকাণ্ডের পর সচিবালয়ে শুরু হয় ব্যাপক হট্টগোল। এবার সেই নিয়োগ নিয়ে ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব ও বিতর্কিত দুইজন যুগ্ম সচিবের সরাসরি জড়িত থাকার তথ্য উঠে এসেছে। সেই সিনিয়র সচিবের সঙ্গে এক যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে সংবেদনশীল কথোপকথনে সম্প্রতি ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। এই কথোপকথনের অতি সংবেদনশীল কিছু অংশের স্ক্রিনশট কালবেলার হাতে এসেছে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের দায়িত্ব নেয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিপাকে ফেলতে বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে ডিসি নিয়োগ কাণ্ড ঘটানো হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। সম্প্রতি এক যুগ্ম সচিবের কক্ষ থেকে ৩ কোটি টাকার একটি চেক এবং ডিসি নিয়োগ সংক্রান্ত কিছু চিরকুট উদ্ধার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা। সারা জাগানো সেই প্রতিবেদন নিয়ে তোলপাড় তৈরি হলে নড়েচড়ে বসে প্রশাসন। সূত্র বলছে, গত ২৮ আগস্ট থেকে মোখলেছুর রহমান ও ডক্টর জিয়ার মধ্যে কথোপকথনের কিছু তথ্য পায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র, যে আলাপচারিতায় সিনিয়র সচিব যুগ্ম সচিব জিয়াকে হোয়াটসঅ্যাপে কথা না বলে সরাসরি কথা বলতে বলেন। আলাপচারিতার একটি খুদে বার্তায় ডিসি নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং এখন কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে আশ্বাস দেন ডক্টর জিয়া। একটি মেসেজে সচিব নিজেকে নির্লোভ দাবি করে মাত্র ৫ কোটির একটি আবদার করেন। জিয়া তাকে সুখবর দিয়ে ১০ কোটি রাখার কথা জানান। তবে আলাপে সচিব গোয়েন্দা সংস্থাকে গিরগিট হিসাবে আখ্যা দিয়ে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন জিয়াকে। এ বিষয়ে জিয়া ওই সিনিয়র সচিবকে অভয় দিয়ে কোনো টেনশন না নিতে আশ্বস্ত করেন। আলাপে সচিব অর্ধেক ডলারে আর বাকিটা তার লোকের কাছে নগদে দেওয়ার জন্য সেই জিয়া। অন্যদিকে বিষয়টি ঠিক করতে যুগ্ম সচিব আলী আজমকে সঙ্গে রাখার পরামর্শ দেন সিনিয়র সচিব। বৈষম্যের শিকার হওয়া কর্মকর্তাদের দাবি, দুই যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের নীল নকশাতেই আওয়ামী লীগ সংশ্লিষ্টদের টাকার বিনিময়ে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। ফাঁস হওয়া মোবাইলের স্ক্রিনশট নানাভাবে পর্যালোচনা এবং অনুসন্ধান করে কালবেলা। এতে দেখা যায়, এক প্রান্তে জিয়াউদ্দিন আহমেদ, অপর প্রান্তে কার সাথে কথা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কথোপকথনের ধরন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে অপর প্রান্তের ব্যক্তি ডক্টর জিয়াউদ্দিন আহমেদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেছুর রহমান বলেই সহজেই অনুমান করা যায়। সূত্র মতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমানের গ্রামের বাড়ি পাশাপাশি জেলায় হওয়ার সুবাদে আগে থেকেই ঘনিষ্ঠ ছিলেন তারা। আরেক বিতর্কিত যুগ্ম সচিব আলী আজম ও ডক্টর জিয়া খুবই ঘনিষ্ঠ হিসাবে প্রশাসনে পরিচিত। এবং দিল্লিতেও দেখলাম এবং আজমির শরীফে দেখেছি বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতারা মিটিং করছে, মাজার জিয়ারত করছে, চা কফি খাচ্ছে, পার্কে একসাথে বসে গল্প করছে, চেয়ার টেবিল পেতে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীদের ছবি টবি দেখলাম। এবং এই ছবিগুলো যারা তুলেছেন, যে সকল বাংলাদেশিরা ওখানে ছিলেন, তারাও সাক্ষাৎকারে বলেছেন তারা দেখেছেন। তো ছবি এবং বক্তব্য দুটো মিলে আমরা ধারণা করতে পারি আগে থেকেই যেহেতু
শত শত পারহাপস হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়েছে এবং মানে গত কয়েকদিন আগে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মিটিং হয়েছে সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে আয়োজন তারা করছে, পরিকল্পনা করছে, তার একটা অংশ হিসাবে দেখলাম সেখানে আলোচনা হয়েছে যে দিল্লি, কলকাতা, ত্রিপুরার এবং আসামে এই কয়েকটা জায়গাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছড়াছড়ি আছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভবত এরকম একটা বার্তা দেওয়া হচ্ছে যে দল আকারে আওয়ামী লীগ সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে কিনা। তো ভারত সরকার তাদের কূটনীতিক এবং যারা বোদ্ধা শ্রেণী আছেন তাদের সাথে পরামর্শ করে তারা বলছেন যে আপাতত আওয়ামী লীগের ব্যানারে উন্মুক্তভাবে কোনো কাজ না করে গোপনে কিভাবে নিজেদেরকে সংগঠিত রাখা যায়, করা যায়, সেটার জন্য তারা চাইছেন। তো আমরা ভারত সরকারের মিটিংয়ের যে অংশটুকু বের হয়েছে এবং বাকি যেটা গণমাধ্যমে এসছে সবটা মিলায়ে এটা আমরা বলতেই পারি যে আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ফ্যাসিবাদের দোসর যে সকল নেতাকর্মীরা ছিল তারা ওখানে আছে, তারা বিভিন্নভাবে পালিয়েছে এবং এর সাথে প্রশাসনের লোকজনও আছে যারা সাবেক পুলিশ, র্যাব কর্মকর্তা ছিলেন, খুন খারাপি, গণহত্যার সাথে জড়িত ছিলেন, তারা সবাই এখানে আছে। এর সাথে যে প্রশ্নটা বারবার চলে আসছে যে তাহলে এই লোকগুলো গেল কিভাবে, পালাইলো কিভাবে? কারণ ক্যান্টনমেন্টের সূত্রে আইএসপিআর সেনাপ্রধান বলেছেন 623-24 জন লোক ওনাদের হেফাজতে ছিলেন তো এবং তারা নিজ দায়িত্বে এসছেন, তারা কয়েকদিন পরে নিজ দায়িত্বে আবার চলে গেছেন, যদি তাদের নাম প্রকাশ করা হয়নি। তাহলে একটা বড় জায়গা আসছে যে অনেক মানুষকে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছিল, তারা দেশ ছাড়তে পারবেন না, তাদের উপরে ফৌজদারি মামলা হয়েছে। তাহলে এই মানুষগুলো দেশ ছাড়লো কিভাবে, এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটার জন্য আমি মনে করি যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন এবং ইমিগ্রেশন, বর্ডার সিকিউরিটি যারা দায়িত্বে আছেন, বিজিবি, সব কিছু মিলে একটা কমিটি করে দেওয়া দরকার। যে 5-7 জন মিলে একটা কমিটি করে দেখা দরকার যে সীমান্তের কোন কোন জায়গা দিয়ে কে কীভাবে পার হয়েছে, স্থানীয় প্রশাসন, সীমান্তবর্তী অঞ্চলের ওসি, টিএনও, স্থানীয় আওয়ামী লীগের নেতারা কোনোভাবে এই কাজে সাহায্য করেছে কিনা। এবং আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যেখানে যেখানে আওয়ামী লীগের ওসি ছিল বর্ডার এলাকাগুলোতে, তারা এবং লোকাল যে সীমান্তরক্ষী ছিল তারা বড় অঙ্কের লেনদেনের বিনিময়ে তাদেরকে এখান থেকে পার করে দিয়েছে। অতএব এটা তদন্ত হওয়া দরকার, কারা কারা এটার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। কারণ তারা ফ্যাসিবাদের দোসর, যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, এমন মানুষগুলোকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছেন। অতএব এটা কোনোভাবে আমাদের জন্য কাম্য হতে পারে না। এবং এটা তদন্ত যদি এখন না হয়, দেশেও যারা ঘাপটি মেরে আছে, আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী, প্রশাসনের যারা করাপ্ট, দুর্নীতিবাজ এবং গণহত্যার সাথে জড়িত কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ের, তারাও এই প্রসেস ফলো করে করে দেশ পালাবে। তারা ভারতে যাবে, ভারত থেকে এরপরে আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং ফ্লাইট করে অনওয়ার্ড জার্নি হিসেবে তারা সিঙ্গাপুরে যাচ্ছে, তারা দুবাই চলে যাচ্ছে, ইউরোপ আমেরিকায় চলে যাচ্ছে, ব্রাসেলসে চলে গেছে। তো এই প্রসেসটা বন্ধ হওয়া দরকার। এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর দপ্তরে যারা দায়িত্ব পালন করেছেন, যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছিল, এই টিমেরও কোনো দায় আছে কিনা, তারাও সাহায্য করেছেন কিনা, গোয়েন্দা সংস্থাগুলো সাহায্য করেছে কিনা, সবগুলো আমরা খতিয়ে দেখবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। যারা গণহত্যার সাথে জড়িত ছিলেন এমন সকল মানুষ পালায়নি। আপনারা ইতিমধ্যে দেখেছেন সালমান এফ রহমান, আনিসুল হক থেকে শুরু করে পলক, আওয়ামী লীগের অনেক সাবেক হত্যাকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গতকালকে পরশু দেখলাম ফেনীর গডফাদার বলে পরিচিত বেশ কয়েকজন সাবেক আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে। অতএব সবাই পালায়নি, একটা বড় অংশে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কর্মকর্তা, তারপরে সেনা কর্মকর্তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। তো মনে রাখতে হবে এটা কিন্তু ফৌজদারি অপরাধ, এর কোনো মেয়াদ নাই। অতএব যিনি আজকে পালিয়ে গেছেন বলেই তাকে পরবর্তীতে ফিরায় নিয়ে আসা যাবে না। প্রত্যাবর্তন চুক্তি আছে, ইন্টারপোলের মাধ্যমে ক্রিমিনালদেরকে ফিরায় নিয়ে আসার নজির আছে এবং আইসিসি ট্রাইব্যুনালে যদি মামলা দায়ের করা হয়, পরবর্তীতে এটা ইন্টারন্যাশনালি প্রেশার ক্রিয়েট করেও তাদেরকে ফিরায় নিয়ে আসা যাবে। অতএব এটা একটা শেষ প্রসেস না। আজকে পালিয়ে গেছে বলেই তারা সারা জীবন পালিয়ে থাকতে পারবেন তেমনটা আমরা মনে করি না। কারণ যে আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন তারা করেছেন, জাতিসংঘ থেকে শুরু করে আইসিসি, সবাই এই প্রসেসের সাথে অলরেডি ইনভলভ। শুধু আমাদের দেশে মামলা হয়ে বিচার করা হচ্ছে ব্যাপারটা তেমন না।
তাই আমরা মনে করি না যে আজকে চলে গেছেন বলে তিনি পালাতে পারবেন সারা জীবনের জন্য। আমাদের বিচারিক প্রক্রিয়া শুরু হোক, তদন্ত শুরু হোক, বিচারের মধ্য দিয়ে যদি কারো বিচারের ফয়সালা হয়, কনভিকশন হয়, তাকে অবশ্যই দেশে না থাকলে ফিরে নিয়ে আসার জন্য যত কিছু করা দরকার সেটার ব্যবস্থা তারা নেবেন। এবং জাতিসংঘে একটা ইন্টারভিউতে ডক্টর ইউনূস বলেছেন যে প্রত্যাবর্তন চুক্তি করেও হলেও যদি শেখ হাসিনাকে ফিরায় নিয়ে আসার প্রয়োজন হয় তাকে ফিরায় নিয়ে আসা হবে। নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে তিনি এটা বলেছেন। অতএব এই সরকারের অবস্থান এখানে খুব পরিষ্কার এবং তারা মানুষের পক্ষে আছেন, বিচারের পক্ষে আছেন এবং ফ্যাসিবাদীদেরকে বিচার করবার জন্য তাদের দৃঢ়চিত্ততা এখনও আছে। যে কারো সাথে পার্সোনাল সম্পর্কের মাধ্যমে যে কোনো কিছু করবার একটা চেষ্টা হতে পারে, এটা অসম্ভব কিছু না। এবং আওয়ামী লীগের যারা ফ্যাসিবাদী আন্দোলনে গণহত্যায় সামিল হয়েছেন, ফ্যাসিবাদের দুঃশাসন কায়েম করেছেন, এমন অনেক লোকদের সাথে বর্তমান উপদেষ্টা পরিষদের অনেকের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, এটা আশ্চর্যের কোনো বিষয় না। সেক্ষেত্রে কেউ সাহায্য করছেন কিনা পালাতে, সেটা শুধুমাত্র তদন্তের মাধ্যমেই বের করা সম্ভব। এবং এক্ষেত্রে তদন্তের মাধ্যমে যদি এটা প্রতীয়মান হয় যে কোনো উপদেষ্টাও সাহায্য করেছেন, তাকেও বিচারের আওতায় আনতে হবে, কারণ এটা একটা ফৌজদারি অপরাধ। যিনি অপরাধ করেছেন, যার বিরুদ্ধে মামলা হয়েছে, যাকে দেশের বিচার এবং আইন খুঁজে বেড়াচ্ছে, তাকে পালাতে সাহায্য করাটা একটা অপরাধ। অতএব সে উপদেষ্টা যদি হনও অথবা গুরুত্বপূর্ণ আমলাও হয়ে থাকেন, যারা দায়িত্ব পালন করছেন, তারা কেউই জবাব শুনছিলেন। ডিসি নিয়োগ দিতে গিয়ে 5 কোটি টাকার মতো কিন্তু ঘুষ চাওয়া হয়েছে। এখানে আমি বলবো এখনো বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আমরা বলি, কিন্তু বাংলাদেশের মানুষের যে চরিত্র, বাংলাদেশের দায়িত্বরত সরকারি কর্মজীবী রয়েছেন এবং প্রশাসনে রয়েছেন যারা, প্রত্যেকেই তাদের চরিত্র আগের জায়গায় কিন্তু রয়ে গিয়েছেন। এক স্বৈরাচার পালিয়ে গেছেন, হাজারটি স্বৈরাচার বাংলাদেশে বানিয়ে গিয়েছেন। তাদের চরিত্র, তাদের অভ্যাস, তাদের যে চোখের দৃষ্টি, তাদের যে জিহ্বা লালসার স্বাদ, সেগুলো আসলেও অতি তাড়াতাড়ি দূর করা যাবে না। সেগুলো দূর করতে গেলে আমাদের অনেকটি পথ পাড়ি দিতে হবে, অনেক ত্যাগ এবং অনেক কষ্ট বিসর্জন করতে হবে। তবে প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের যারা সাধারণ নাগরিক রয়েছি, আমরা পারি নিজের স্থান থেকে দুর্নীতিকে বিদায় দিয়ে সততাকে গড়ে ফিরিয়ে আনতে। এবং আমি মনে করি যে জায়গায় দুর্নীতি, সেই জায়গায় হবে প্রতিবাদ।